এখন যুক্ত হচ্ছে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটারের ইশতেহারে। আজ বগুড়ার ভোটারদের কথা শুনবেন সহকর্মী রাজীব সেলিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এখন টেলিভিশনের বিশেষ আয়োজন ভোটারের ইশতেহারে স্বাগত জানাচ্ছি আমি রাজীব সেলিম। ভোটারের ইশতেহার আজ রয়েছে নওগাঁ জেলায়। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আমাদের এই অনুষ্ঠানে বিএনপি এবং জামায়াতের দুজন প্রতিনিধির থাকার কথা ছিল, তবে আজ সকাল ৬টায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে আসলে শোকাহত হয়ে তারা এখানে আসতে পারেনি। উত্তরাঞ্চলে শোকের আবহ বইছে বিএনপির চেয়ারপারসনের মৃত্যুর সংবাদে। তবে আমরা আরও কয়েকজন অতিথি নিয়ে আজকের ভোটারের ইশতেহারে বসেছি। আজ নওগাঁ জেলার বিভিন্ন বিষয়ে কথা হবে। ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ এ জেলায় পাহাড়পুর বৌদ্ধবিহার, দুবলহাটি এবং বলিহার সহ বিভিন্ন পুরনো স্থাপনা রয়েছে। এ জেলায় একসময় গাঁজা চাষের জন্য বিখ্যাত ছিল, তবে ৪০ বছর আগে গাঁজা চাষ নিষিদ্ধ হওয়ার পর থেকে অন্যান্য কৃষিপণ্য উৎপাদন শুরু হয়। আম, ধান, পাট, গম, সবজি সহ বিভিন্ন কৃষিপণ্য উৎপাদন হয়ে থাকে, তবে সেসব প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বাণিজ্যিকীকরণের কোনো কার্যকর উদ্যোগ কখনোই নেওয়া হয়নি। তবে ভোটারদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন দল, রাজনৈতিক দল, প্রতিনিধিরা বিভিন্ন সময় বিভিন্ন ইশতেহার দিয়েছেন, তবে তার কোনোটিই তাদের পূরণ হয়নি। আবারও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এসেছে, এখনও প্রার্থীরা ভোটারদের কাছে বিভিন্ন রকমের ইশতেহার নিয়ে যাচ্ছে। সেটি কতটা পূরণ হবে সেসব বিষয়ে কথা বলতে আজ আমাদের সাথে রয়েছেন, আমার ডান দিকে রয়েছেন দেওয়ান মাহবুব আল হাসান সোহাগ, যিনি যুগ্ম আহ্বায়ক এনসিপি, এবং আমার বাম দিকে রয়েছেন জয়নাল আবেদিন মুকুল, আহ্বায়ক বাসদ নওগাঁ জেলা। আর আমার একেবারে ডান দিকে যিনি রয়েছেন তিনি নাইজ পারভিন, সহ সাধারণ সম্পাদক বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা নওগাঁ। আর একেবারে আমার বাম দিকে রয়েছেন এস.এম. আজাদ হোসেন মুরাদ, তিনি নওগাঁ জেলার গণমাধ্যম কর্মী। আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি, সেই সাথে আমার সামনে দর্শক সারিতে যারা বসে রয়েছেন তাদেরকেও স্বাগত জানাচ্ছি। একেবারে শুরুতেই আমরা চলে যেতে চাই দেওয়ান মাহবুব আল হাসান সোহাগের কাছে, এনসিপি। আমরা একটু আপনার কাছে জানতে চাই যে এই যে নওগাঁ জেলায় যে কৃষির জন্য বিখ্যাত কৃষক যারা রয়েছেন, ভোটার যারা রয়েছেন, তাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ইশতেহার নিয়ে গিয়েছেন, তাদের সেই চাওয়াগুলো পূরণ হয়নি। এই একমাত্র রাইস মিল ছাড়া ভারী কোনো শিল্প এই নওগাঁ জেলায় নেই। তো বিভিন্ন সময় পুরনো যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা ইশতেহার দিয়েছে, তা পূরণ হয়নি। তবে আপনারা নতুন প্রজন্মের যারা, তাদের কাছে বাংলাদেশের মানুষের একটি চাওয়া ছিল। তো এখন যে গুঞ্জন শোনা যাচ্ছে জামাতের সাথে আপনাদের যে ঐক্য, সেই ঐক্যের আসলে নবীন প্রবীণের এক ধরনের মিশ্রণে কি সাধারণ মানুষের সেই চাওয়া পূরণ হবে, নাকি সেই পুরনো ব্যাপারগুলোই থেকে যাবে? আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে নওগাঁ বাংলাদেশের শস্য ভাণ্ডার বলা হয় নওগাঁকে। নওগাঁ ধানের জন্য খুব বিখ্যাত। ইদানিং আমেও আমরা বেশ ভালো করছি, ইভেন নওগাঁকে আমের রাজধানী বলা হচ্ছে। আপনার ভলিউম প্রোডাকশানে আমরা আমে চাঁপাইনবাবগঞ্জ যেটা ছিল আগে বাংলাদেশে, তার থেকেও বেশি আমরা প্রোডাকশান করছি। তো আমাদের এখানে কৃষিতে আসলে অনেক সম্ভাবনা আছে। আমি সম্ভাবনাগুলো বলার আগে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই। সেটা হলো যে আমরা বিগত বেশ কয়েক বছর ধরে দেখছি যে নওগাঁর যে চাউল কলগুলো ছিল, যেগুলো হচ্ছে ব্যক্তিগত মালিকানায় ছিল, এগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ হয়ে যেয়ে কর্পোরেট ব্যবসায়ী যারা, যেমন বিভিন্ন বড় বড় গ্রুপ অফ কোম্পানিজ, তারা ওদের মিল কারখানাগুলো এখানে করে আমাদের কৃষকদেরকে এক প্রকার জিম্মি করে ফেলছে। ওরা বিভিন্নভাবে সিন্ডিকেট করে কৃষকের কাছ থেকে কম দামে জিনিস নিচ্ছে এবং বেশি দামে বিক্রি করতেছে। তো আমাদেরকে আসলে টোটাল এই বাজার ব্যবস্থাপনা এবং এই সিন্ডিকেটটা ভাঙতে হবে। আমরা যখন কোনো একটা বাজার ব্যবস্থাপনা কর্পোরেটের হাতে চলে যায়, তখন সেটা কিন্তু দেশের জন্য ভালো না। আর এখানে আমাদের কৃষিতে যে সম্ভাবনাগুলো আছে, তার মধ্যে যেমন ধরেন আমরা বেশ কয়েক বছর ধরে চেষ্টা করছিলাম যে রাজশাহী থেকে একটা কার্গো বিমান অ্যাটলিস্ট মিডল ইস্ট এবং ইউরোপীয় কয়েকটা কান্ট্রিতে যেন যায়। তাহলে সেক্ষেত্রে আমাদের নওগাঁ থেকে যেমন আম আছে,
খুব দামি কিছু চাল হয়, সবজি হয়, এই জিনিসগুলো আমরা ডিরেক্ট এক্সপোর্ট করতে পারতাম। কিন্তু আমরা এটা অনেক চেষ্টা করেছি, কিন্তু হয়নি। তো নতুন যেই সরকার ব্যবস্থা আসতে চাচ্ছে বা আসবে, আমরা চাই একটা সুষ্ঠু সেটার নির্বাচনের মাধ্যমে এই মাধ্যমে, সমস্যার হ্যাঁ। উত্তরণ হবে। আমরা চাই যে জি। তারা একটা কিছু জি, করবে আমি আর কি। আপনার কাছে আবারও আসবো। আমি একটু আমার বাম দিকে চলে যাচ্ছি। জয়নাল আবেদিন মুকুল, আহ্বায়ক বাসদ, নওগাঁ জেলা। আপনার কাছে একটু জানতে চাই যে কৃষকরা বরাবরই যে ইশতেহারগুলো পেয়ে থাকে সেগুলো পূরণ হয় না, কেন পূরণ হয় না? রাজনৈতিক দলগুলো কেন কথা রাখে না? আপনারা সবাই জানেন যে বাংলাদেশের যে কৃষি ব্যবস্থা একক খাত হিসেবে সবচেয়ে বড় খাত। বাংলাদেশে অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা কৃষি পালন করে। কিন্তু এই স্বাধীনতা পরবর্তী সময় থেকে কেন, আমরা আগে থেকেও যদি ধরি, ব্রিটিশ আমল থেকেও যদি ধরি, কৃষক তখন থেকে একটা শোষণ প্রক্রিয়ার মধ্যে আছে। এবং স্বাধীন বাংলাদেশেও কৃষকেরা কিন্তু একটা শোষণ প্রক্রিয়ার মধ্যে এখনও অবস্থান করছে। এবং বর্তমানে দেখবেন যে কমিশনগুলো গঠন হলো, এখানে কিন্তু কৃষি কমিশন গঠন হয় না, অথচ কৃষি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। আমাদের কৃষি যদি আপনি খেয়াল করেন, প্রায় 5 কোটি মেট্রিক টন শস্য এই কৃষি খাত থেকে আসে আর কি। কিন্তু আমাদের কৃষকেরা একটা এই যে ঋণ কাঠামো ধরেন, আমাদের এখানে যে ঋণের যে কাঠামোটা আছে, এটা কৃষকদের জন্য 17 লক্ষ কোটি টাকা ঋণ বরাদ্দ হয়েছে আমাদের, মানে ঋণ যায় এখানে, ঋণ খেলাপিটাই হচ্ছে 36%। আর অপরদিকে আমাদের এখানে কৃষি খাতে বরাদ্দ হচ্ছে মাত্র 3.56%। এই কৃষকদেরকে এনজিও অথবা দাদন ব্যবসায়ীদের কাছে ঋণ নিতে হয়। এই ঋণের জালে আটকা পড়ে যাচ্ছে একদিকে। আর একদিকে হচ্ছে যে এইখানে যে সিন্ডিকেট যেটা আছে আর কি, সরকার যে ধরেন যে কৃষি উৎপাদন করতে গেলে আমাদের সেচ লাগে, আমাদের সার লাগে, কীটনাশক লাগে। তা এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে আপনি খেয়াল করবেন যে এর দাম বেশি। আবার কৃষক যখন পণ্য বিক্রি করতে যায় তার দাম কম, তখন দাম পাচ্ছে না। এই সমস্যাগুলো সমাধান হলেই মুক্তি মিলবে এই অঞ্চলের কৃষকদের। আমরা আপনাদের কাছে আবারও আসবো। আমরা একটু আমার ডান দিকে চলে যেতে চাই নাইস পারভিনের কাছে। আপনি একটু বলবেন যে এই অঞ্চলে আসলে আন্দোলন, আপনাদের বাংলাদেশ পরিবেশ আন্দোলন আসলে কি ধরনের আন্দোলন, কি চাওয়া এই অঞ্চলের মানুষের? ধন্যবাদ। আসলে বাংলাদেশের যে গণতান্ত্রিক একটি রাষ্ট্র, এবং সেই রাষ্ট্রের গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। সেই ক্ষেত্রে বলবো যে মানে প্রত্যেকটা মানুষের, এখানে বসবাসরত বাঙালি যারা আছে, তাদের মত প্রকাশের যে স্বাধীনতাটুকু, সেই স্বাধীনতার অবাধ এবং সম্মানজনক একটা অবস্থান তৈরি করে এই নির্বাচনের মধ্য দিয়ে। এবং সেই নির্বাচনে আমরা চাই, আমাদের যে চাওয়াটা সাধারণ জনগণ হিসাবে এবং একজন পরিবেশবিদ হিসাবে এবং একজন মানবাধিকার কর্মী হিসাবে প্রত্যাশা, সেইখানে নির্বাচনটা হবে অবশ্যই সুষ্ঠু এবং শান্তিপূর্ণ, যেখানে জনগণ তাদের নির্ভয়ে একজন প্রার্থী তারা নির্বাচন করবে, যে প্রার্থী জনগণের কথা ভাববে, জনগণকে নিয়ে কাজ করবে। অবাধে একজন কৃষক, শ্রমিক থেকে শুরু করে এলিট শ্রেণীর মানুষও যেখানে অবাধে তার কাছে তার মতামতটা তুলে যেতে পারবে। আসলে এরকম হলেই এরকম মুক্তি পরিবেশটা মিলবে এই অঞ্চলের মানুষের। আমরা একটু একেবারে বাম দিকে চলে যেতে চাই। এস.এম. আজাদ হোসেন মুরাদ, আপনি একজন গণমাধ্যম কর্মী। আপনার কাছে জানতে চাই যে আসলে এই অঞ্চলের মানুষের চাওয়াগুলো পূরণ হচ্ছে না কেন? বিভিন্ন সময় বিভিন্ন সংবাদই আপনি করেছেন, কেন পূরণ হচ্ছে না মানুষের চাওয়া? ধন্যবাদ। আসলে চাওয়াগুলো পূরণ হয় না পলিটিক্যাল কারণে। যারা নেতৃত্ব দেয়, যারা নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি হয়, কিন্তু স্থানীয়ভাবে কোনো প্রতিশ্রুতি তারা দেয় না। যেটা যত যে ইশতেহার থাকে সেটাকেই তারা বাস্তবায়ন করার চেষ্টা করে, কিন্তু নওগাঁর যে মূল যে সমস্যাগুলো থাকে সেইগুলো নিয়ে কোনো কথা দেয়। নওগাঁ যেমন বললেন, ইতিহাস, ঐতিহ্য, পুরাকৃতিতে সমৃদ্ধ নওগাঁ জেলা, এবং কৃষি শিল্পতে অনেক ভূমিকা রাখে। আমরা দেখুন, চালে আমরা কিন্তু গোটা বাংলাদেশ সাপ্লাই দিই, আম গোটা বাংলাদেশ সহ বাইরেও সাপ্লাই দিচ্ছি। কিন্তু আমাদের নওগাঁর উন্নয়নের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে আছে, অনেক মানে অবহেলার শিকার। ইতিমধ্যে আমাদের নওগাঁতে একটা বিশ্ববিদ্যালয় হয়েছে, মেডিকেল কলেজ হয়েছে, আরও অনেক কিছু দরকার। মানে কৃষিভিত্তিক শিল্প কলকারখানা গড়ে তোলা দরকার। বিশেষ করে আমের ক্ষেত্রে আমি বলবো যে আম সংরক্ষণাগার করা দরকার, যেটা এখানে হিমাগার নাই, যার কারণে কৃষকের অনেক আম নষ্ট হয়ে যায়। সেই সময় উৎকৃষ্ট সময়ে কিন্তু কৃষকরা, চাষিরা যদি সংরক্ষণ করতে পারে না জন্য আম কম দামে বিক্রি করতে হয়, রাস্তায় ফেলে দিতে হয়। এই ঘটনা ঘটে, যার কারণে আমের জন্য একটি ভালো সংরক্ষণাগার হলেই আসলে এই অঞ্চলের অর্থনীতির চিত্র বদলে যাবে। দর্শক, এ পর্যায়ে সময় হলো একটি বিরতি নেবার, ফিরছি একটু পরেই। আম্রপালি, স্বাদে খাঁটি, গুণে ভরপুর, সবার পছন্দের প্রিমিয়াম শরবত।
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ভোটারের ইশতেহারে। ভোটারের ইশতেহার আজ রয়েছে নওগাঁ জেলায়। প্রায় ৩৫০০ বর্গ কিলোমিটার আয়তনের এই জেলায় সব মিলিয়ে ভোটার রয়েছে ২৩ লাখের বেশি। আর তাদের কাছে যাচ্ছেন প্রতিনিধিরা, এমপি প্রার্থীরা। আমরাও একটু জানতে চাই এই অঞ্চলের সাধারণ মানুষের কথা। আমি একটু শুরুতেই ডান দিকে যেতে চাই। কে কথা বলবেন আপনারা একটু হাত দেখাবেন। জি, কি বলতে চান আপনি? এখানে অনেক প্রতিনিধি রয়েছে, তাদের কাছে কি জানতে চান? আমি জানতে চাই যেটা হচ্ছে যে আমাদের নওগাঁ অনেক বড় একটা জেলা, যেখানে 11টা উপজেলা নিয়ে গঠিত। এখানে আমাদের নওগাঁ মানে সদর উপজেলায় আমাদের যে যানজট বা রাস্তার যে সমস্যাটা, এটা আমরা অনেকভাবে ভোগান্তির মধ্যে পড়ে আছি। আমি চাই আমাদের নওগাঁ সদর, যেমন আমাদের উপজেলাগুলোতে, যেমন পত্নীতলা, মহাদেবপুর, এই উপজেলাগুলোতে কিন্তু অনেক বড় রাস্তা, কিন্তু আমাদের সদর রাস্তাটা কারণে আমরা অনেক রাস্তাগুলো আরো ভালো করা উচিত, আপনার কাছ থেকে যেটি জানলাম। ঠিক আছে, আমি একটু বাম দিকে কথা বলতে চাই। কে কথা বলবেন? জি বলেন। অসংখ্য ধন্যবাদ এখন টিভিকে। আমি শুরুতে একটা জানি যে ইতিহাস ঐতিহ্যের কথা আপনি বললেও, ইতিহাস ঐতিহ্যে আমাদের সেই পুরাতন যে বিশ্ববিদ্যালয় বলছে যে পাহাড়পুর বৌদ্ধবিহার রয়েছে, এছাড়া অসংখ্য পুরাকীর্তি রয়েছে, কিন্তু আসলে এগুলোর কোনো সংস্কার নেই এবং গবেষণার জন্য সাহিত্য চর্চা কেন্দ্র তেমনটা নেই। এ একটা চাপা। আর সেই সুবাদে আমি মনে করব যে কলকারখানা কৃষির জন্য হয়েছে, সেরকম হিমাগার নেই। এবং একটা কলকারখানার জন্য আমি মনে করি সর্বপ্রথম যে প্রয়োজনটা সেটা হচ্ছে গ্যাস সংযোগটা, যা আমাদের নিকটতম বগুড়াতে চলে আসছে। একটু প্রচেষ্টা থাকলে সেটি আসলেও এখানে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে। জি ধন্যবাদ আপনাকে, বুঝতে পেরেছি। আপনাদের কাছে জানতে চাই, একটু শুরুতে আপনার কাছে জানতে চাই যে আসলে কেন এই সমস্যাগুলোর সমাধান হচ্ছে না? এই যে নওগাঁ জেলায় আসলে পুরাকীর্তির অভাব নেই, এখানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাজ কতটা হচ্ছে আপনি বলেন। দেখুন, এটা খুব দুঃখজনক একটা বিষয় তুলে ধরেছেন আপনি। সেটা হলো আমাদের নওগাঁতে পাহাড়পুর বৌদ্ধবিহার তো সবাই জানে, দুবলাটি রাজবাড়ি আছে, বলিহার রাজবাড়ি আছে, আমাদের সদরের ভেতরেও একটা রাজবাড়ি আছে শাহী মসজিদ এলাকায়। তো আমরা আমাদের কোনো সরকারের পক্ষ থেকেই এগুলো সংস্কার বা রক্ষণাবেক্ষণের জন্য কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি, আমরা দেখিনি। বাট লাস্টলি পাহাড়পুরের জন্য কিছু সংস্কারমূলক কাজ করা হয়েছে, এই জন্য পাহাড়পুরটা এখন মানুষজন যেতে পারছে, দেখতে পাচ্ছে। আসলে এই পুরো বিষয়টা যদি আমরা শুধু নওগাঁর কথা না, আমি যদি বলতে চাই যে সারা বাংলাদেশে এরকম অনেক পুরাকীর্তি আছে। আমরা যে সামনে যে গভর্নমেন্ট আসবে তাদের কাছে আমরা দাবি করতে পারি যে এই জায়গাগুলো যেন মানুষ দেখতে পারে, তাদের যাওয়া আসার জন্য ভালো রাস্তাঘাট করে দেয়া, তাদের থাকার জন্য অ্যাকোমোডেশন করে দেওয়া, এই জিনিসগুলো যদি আমরা প্রোভাইড করতে পারি, দেন আমাদের দেশটাও সমৃদ্ধ হবে, আমাদের ইতিহাস ঐতিহ্যটাও রক্ষা হবে। ধন্যবাদ আপনাকে। আমি একটু বাম দিকে চলে যেতে চাই, বাসুদের আহ্বায়কের কাছে। আপনি একটু বলবেন যে আসলে সাধারণ মানুষের তো দীর্ঘদিনের চাওয়া এই পুরাকীর্তিগুলো সংরক্ষণের মাধ্যমে পর্যটককে আকৃষ্ট করা হোক। এই আকৃষ্ট করা হচ্ছে না কেন? কোথায় আটকে আছে এই কাজগুলো? আসলে আপনারা সবাই জানেন যে একটা দেশের সভ্যতা বলি বা উন্নয়ন বলি, তার ইতিহাস ঐতিহ্যকে মানে সংরক্ষণ না করে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আপনারা খেয়াল করবেন যে স্বাধীনতা পরবর্তী পর্যায়ে এই বাংলাদেশ কখনোই জনগণের স্বার্থে পরিচালিত হয়নি, এটা পরিচালিত হয়েছে এদেশের লুটেরা ধনিক শ্রেণীর স্বার্থে, যার কারণে জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা আমরা প্রতিফলন দেখিনি। আপনারা খেয়াল করবেন যে আমাদের 52 ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর যে অভ্যুত্থান গণতন্ত্রের জন্য আমরা করলাম, এবং সর্বশেষ যে আত্মত্যাগের মধ্য দিয়ে 24শে যে আগস্টে আমরা অভ্যুত্থানটা করলাম, সে সমস্ত কিছুর মূলেই ছিল কিন্তু একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা। তাহলে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, আপনারা যদি 72-এর বৈষম্য এবং 2025-এর যদি বৈষম্য দেখেন, তাহলে সেখানেই বোঝা যায় যে বৈষম্য ক্রমান্বয়ে বাড়ছে, উন্নয়ন হচ্ছে, কিন্তু বৈষম্য দূরীকরণ না হলে এই অঞ্চলের বৈষম্যহীন সমাজ ব্যবস্থার মধ্য দিয়েই কিন্তু এই ইতিহাস ঐতিহ্যকে আমরা সংরক্ষণ করতে পারবো। আবারও আমি একটু ডান দিকে চলে যাই, নাইস পারভিনের কাছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যে আন্দোলনগুলো চলছে, আসলে গ্যাস আসছে না, নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে না, এই সমস্যাগুলো সমাধানে আসলে কি ধরনের আন্দোলন করেছেন, কি ধরনের চাওয়া রয়েছে এই অঞ্চলের মানুষের, আপনার কাছে জানতে চাই। আসলে আমরা সবাই জানি যে ভোট আসলেই আমাদের যারা ক্যান্ডিডেট থাকে বা প্রার্থী থাকে, তাদের প্রতিশ্রুতির বুলিঝড়ি
ফুলঝুরিতে আমরা মুখরিত হই, কিন্তু নির্বাচন শেষে আমরা যে জায়গায় সেখানে রয়ে যাই। এর মূল কারণ হলো আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে, তারা তাদের প্রতিশ্রুতি জনগণ থেকে যেভাবে নেয় সেটা তারা পূরণ না করে নিজেদের আখের গোটানোর কাজেই তারা ব্যস্ত থাকে। এক্ষেত্রে কিন্তু আমরা সর্বোচ্চ আন্দোলন সংগ্রাম করে থাকি। আমাদের নওগাঁবাসী, সাংস্কৃতিক কর্মী সহ রাজনৈতিক দলগুলোও কিন্তু যুক্ত থাকে, কিন্তু এর প্রতিফল আমরা দেখতে পাইনি। আশা করছি খুব একটা ভালো দেখা যায় না। আশা ঠিক করছি আছে, আগামী ধন্যবাদ নির্বাচনে আপনাকে, সে দেখতে আমরা পাবো। শুনবো আবার। ধন্যবাদ। যে আপনার কাছে একটু জানতে চাই যে আসলে এই যে সমস্যাগুলো সমাধান হচ্ছে না, মানুষ দীর্ঘদিন ধরে যাচ্ছে, ভোটারের কাছে গিয়ে প্রতিনিধিরা বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু সেগুলো রাখছে না, আসলে এই সমস্যাগুলো কিভাবে সমাধান সম্ভব আপনি কি মনে করেন গণমাধ্যম কর্মী হিসেবে? ধন্যবাদ। আসলে এই সমস্যাগুলো তো মানে বিদ্যমান সমস্যা সমাধান করতে হলে রাজনৈতিক মানে দল যে দলগুলো রাষ্ট্র ক্ষমতায় যায় তারা যদি মানে উদ্যোগী না হয় তাহলে কোনোভাবেই এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। আপনারা জানেন যে আমরা যে পর্যটনের একটা সম্ভাবনাময় জেলা নওগাঁ, কিন্তু পর্যটনে কোনো ভাবনা, কোনো প্রতিশ্রুতি কোনো নির্বাচনী প্রার্থীর নেই। কারণ স্থানীয় কোনো সমস্যার সমাধানে কোনো প্রতিশ্রুতি কোনো প্রার্থী এখনও পর্যন্ত দেয়নি। এই যে সামনে নির্বাচন, এই নির্বাচনেও কোনো প্রার্থীর স্থানীয় বিষয় নিয়ে কোনো প্রতিশ্রুতি নেই। যেটা দলের যে ইশতেহার আছে সেটা নেই, তারা ব্যস্ত, সেটা নেই মানে ভোটারদের মানে মন জয় করার চেষ্টা করছে, তারা তাদের পক্ষে টানার চেষ্টা করছে। কিন্তু যদি রাজনৈতিকভাবে এটার সমাধান না হয়, যদি রাজনৈতিক দল বা ক্ষমতাসীন যারা হয় তারা যদি এই উদ্যোগ না নেয়, তাহলে নওগাঁর এই উন্নয়ন কখনোই সম্ভব নয়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সবশেষ আপনার কাছে একটু জানতে চাই যে আসলে রাজনৈতিক যে নেতারা বা প্রার্থীরা সাধারণ ভোটারদের কাছে যাচ্ছেন, তারা শুধুমাত্র ভোটারের মন জয় করতেই যে প্রতিশ্রুতিগুলো দিতে হচ্ছে সেটাই দিচ্ছেন। আসলে নওগাঁ জেলার উন্নয়নের জন্য যে কাজগুলো, যেমন বলছিলেন আমাদের গণমাধ্যম কর্মী যে নওগাঁ জেলা পর্যটন খাতে একটু বিপ্লব ঘটানোর মতো একটা জায়গা, কিন্তু প্রত্নতত্ত্ব সেভাবে কাজ করছে না। এটি হলে আসলে কতটা সম্ভাবনার মুখ দেখবে নওগাঁ জেলা? নওগাঁ জেলা, আমি এই পর্যটনে যাওয়ার আগে আরেকটু সংক্ষেপে যেটা বলি আর কি, যে নওগাঁ তো আসলে ধান, আম, পাট এগুলোর দেশ, তো তাহলে আমাদের এখানে সবজি উৎপাদন হয়, সবজি সংরক্ষণাগার নেই, কিন্তু প্রায় সারা দেশে 32 লাখ মেট্রিক টন সবজি কিন্তু প্রতি বছর নষ্ট হয়ে যায়, এবং আমাদের এই অঞ্চলটা কিন্তু সবজি সমৃদ্ধ। তাহলে সবজি সংরক্ষণাগার গড়ে তুলতে পারি, আমকে কেন্দ্র করে আমরা আম প্রক্রিয়াজাতকরণ কারখানা তৈরি করতে পারি, আর ধানকে কেন্দ্র করে আপনারা জানেন যে 4000-এর মতো ব্রয়লার ছিল এখানে 80% ব্রয়লার বন্ধ হয়ে যাওয়ার কারণে 50,000 শ্রমিক এখানে কিন্তু বেকার হয়ে গেছে। আবার গণপরিবহনের শ্রমিকরাও কিন্তু এখানে বেকার হয়ে গেছে। তাহলে এইটা হচ্ছে অর্থনীতির উন্নয়নের জন্য এই জায়গাগুলো যেমন দরকার, আর পর্যটনের এখানে অনেক সম্ভাবনা আছে। আপনারা জানেন যে ব্রিটিশ ভারতের দিক থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে এইটা অনেক সমৃদ্ধ এলাকা, এবং বরেন্দ্র অঞ্চল, এইটা বরেন্দ্র অঞ্চলকে কেন্দ্র করে পাহাড়পুর, বগুড়া এবং আমাদের হচ্ছে কাচারিবাড়ি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, এখানে কুসুমতে মসজিদ আছে, তারপরে আপনার ভীমের পান্টি আছে। এই যে সমৃদ্ধ এলাকা, তার মানে এইখানে যে বৌদ্ধের যে সভ্যতা, এখানে নালন্দার যে বিশ্ববিদ্যালয়, তার দ্বিতীয়টাই হচ্ছে কিন্তু আমাদের পাহাড়পুর। সেই জায়গাগুলো কিন্তু মানে মূল কথাটা হচ্ছে যে গণস্বার্থে যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র পরিচালিত না হবে ততক্ষণ পর্যন্ত এই গুণমুখী যে উন্নয়ন এইগুলো হবে না। ততক্ষণ পর্যন্ত আমাদের এই পর্যটনকে বলেন, অপরাপর উন্নয়ন বলেন, সেগুলো কখনোই হবে না। সেই জন্য গণমানুষের অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন নওগাঁর বিভিন্ন বিষয় নিয়ে। আসলে এই থেকে যে কথাটি উঠে আসলো সেটি হচ্ছে পর্যটন খাতে একটু মনোযোগী হতে হবে, একটু উন্নয়ন করতে হবে, কৃষির বাণিজ্যিকীকরণ করতে হবে, তাহলেই বদলাবে এই অঞ্চলের অর্থনীতির চিত্র। আজকে শেষ করছি ভোটারের ইশতেহারের এই আয়োজন। আগামীকাল ভোটারের ইশতেহার থাকবে চাপাইয়ে।